আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। আমরা আলোচনা শুরু করব আজকে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ নিয়ে। তো তোমাদের অনেকেরই অনেক আকাঙ্ক্ষার একটা অধ্যায় ইন্টিগ্রেশন বা যোগজীকরণ, তাই আমরা সেভাবেই রেডি হয়ে ইন্টিগ্রেশনটা শুরু করলাম। যদিও টাইম লেগেছে, তো তারপরও অ্যাটলিস্ট এটা আমরা করতে সক্ষম হচ্ছি। তো চলো শুরু করা যাক। আমরা ইন্টিগ্রেশনটাকে জানবো, তবে ইন্টিগ্রেশনটাকে জানবো হচ্ছে একটু মজার ওয়েতে। তো আমরা প্রথমে 2-3টা ভিডিও, যেগুলো হচ্ছে মজায় মজায় ইন্টিগ্রেশন নামে আমরা টাইটেলে আমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে দিব, এবং পরবর্তীতে 2-3টা ভিডিওর পরে আমরা হচ্ছে আমাদের যেভাবে পড়লে আমাদের পরীক্ষায় মেনলি আমরা ফেস করবো ম্যাথগুলো, সেভাবে পড়ার চেষ্টা করবো আমরা। তো চলো আগে আমরা ক্যালকুলাস সম্পর্কে একটু জেনে আসি। তো প্রথমে যদি ক্যালকুলাস সম্পর্কে বলা হয় যে ক্যালকুলাস শব্দটা কোথা থেকে এসেছে, তাহলে আমরা বলবো যে ক্যালকুলাস শব্দটা এসেছে ক্যালকুলি থেকে। এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে তাহলে ক্যালকুলিটা বা ক্যালকুলি জিনিসটার মানে কি। তো আমরা যদি ক্যালকুলি জিনিসটার মানে বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে ক্যালকুলি জিনিসটার মানে হচ্ছে কি নুড়ি পাথর। দেখতে পাচ্ছ এখানে কিছু নুড়ি পাথর দেওয়া হয়েছে। আগের যুগে গণনার কাজে আমরা হচ্ছে এই নুড়ি পাথরকে ব্যবহার করতাম। এই যে দেখো, আমরা গণনার দিনে মানে গণনার কাজে হচ্ছে আমরা আগে এই নুড়ি পাথরকে ব্যবহার করতাম। লাইক তোমার কাছে যদি হচ্ছে 5 টাকা থাকতো, তাহলে মানে তুমি এটাকে ইকুইভ্যালেন্ট 5টা পাথরের মাধ্যমে তুমি হয়তো বলতে পারতে। অর্থাৎ যখন তোমার কোনো একক ছিল না, তখন আমরা নুড়ি পাথরকে একক হিসেবে ব্যবহার করতাম। পরবর্তীতে আমরা জানি সবাই আমাদের যে কিডনিতে স্টোন হয়, কিংবা বিভিন্ন আমাদের মানব শরীরে বিভিন্ন জায়গায় স্টোন হয়, তো সেক্ষেত্রে পরবর্তীতে চিকিৎসা শাস্ত্রে বৃক্কে পাথর সম্পর্কিত কাজে এই শব্দ ক্যালকুলির ব্যবহার শুরু হয়। অর্থাৎ আমাদের প্রথমত আমরা গণনার কাজে এই ওয়ার্ডকে ব্যবহার করতাম, অর্থাৎ ক্যালকুলিটাকে প্রথমত আমরা গণনার কাজে ব্যবহার করতাম। এবং গণনার কাজ বলতে আমাদের পড়ালেখার কাজ বলো, আমাদের ইকোনমি বলো, অর্থাৎ ইকোনমিক্স এবং ম্যাথমেটিক্সে আমরা হচ্ছে এই নুড়ি পাথরের প্রচলন কিংবা ক্যালকুলি ওয়ার্ডটার প্রচলন আমরা প্রথম দেখতে পাই। তো পরবর্তীতে চিকিৎসা শাস্ত্র অর্থাৎ মেডিকেল সায়েন্সে আমরা হচ্ছে এই ক্যালকুলি শব্দটার প্রচলন শুরু হতে দেখি। তো চলো এবার আমরা জেনে নিই ক্যালকুলাসটা আসলে কী। ক্যালকুলাসটা হচ্ছে, আমরা প্রথমে একটা সংজ্ঞা দিয়ে শুরু করব। এটা উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে। তো দ্য ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স দ্যাট ডিলস উইথ দ্য ফাইন্ডিং অ্যান্ড প্রপার্টিস অফ ডেরিভেটিভস অ্যান্ড ইন্টিগ্রালস অফ ফাংশনস বাই মেথডস অরিজিনালি বেসড অন দ্য সামেশন অফ ইনফিনিটেসিমাল ডিফারেন্সেস। এখানে যে কথাটা বলা আছে, এই কথাগুলোর ভিতরে দুইটা কথা খুবই ইম্পর্টেন্ট, এবং তোমরা দেখবে এই দুটি কথার মাধ্যমেই আমাদের যে ক্যালকুলাসের ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনটা শুরু হয়। তো চলো দুইটা কথা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। দুইটা কথা হচ্ছে, প্রথমটা দেখতে পাচ্ছি আমরা প্রপার্টিস অফ ডেরিভেটিভস, এবং পরেরটা দেখতে পাচ্ছি হচ্ছে ইন্টিগ্রাল অফ ফাংশনস। তাহলে প্রপার্টিস অফ ডেরিভেটিভস বা ডেরিভেটিভের প্রপার্টি নিয়ে, বা ডেরিভেটিভ বলতে এখানে আসলে মূলত আমরা স্লপ বেসড যে সকল জিনিসগুলো বা ম্যাথমেটিক্স আমরা করে থাকি সেগুলো রিলেটেড। তো এই প্রপার্টিস অফ ডেরিভেটিভস নিয়ে ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস গঠিত হয়, এবং হচ্ছে ইন্টিগ্রালস অফ ফাংশন, এগুলো নিয়ে আমরা আলোচনা করি হচ্ছে ইন্টিগ্রেশনে বা ইন্টিগ্রাল ক্যালকুলাসে। তো এই জন্য আমাদের যে ক্যালকুলাসটা, সেটার প্রধান দুইটা ভাগ, একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস এবং আরেকটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। এবং তোমরা ইতিমধ্যে সিরাজি ভাই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অধ্যায়টা সে অলরেডি কভার করা শুরু করেছে। তো তোমরা অবশ্যই তার ভিডিওগুলো নিয়মিত দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আর আমার আলোচনা বিষয় হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো চলো আমরা আগে দেখে নিই ক্যালকুলাসের জনকদেরকে। অর্থাৎ আমরা যে আজকে ক্যালকুলাস পেলাম, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের মাধ্যমে বিভিন্ন বড় বড় ম্যাথ সলভ করি, এদের এই ম্যাথগুলো সলভ করার পেছনে যাদের অবদান না বললেই নয়, এরকম দুজন মানুষ হচ্ছেন। একজন হচ্ছেন লিবনিজ এবং আরেকজন হচ্ছেন স্যার আইজ্যাক নিউটন। তো তারা সমভাবেই আলটিমেটলি আমাদের ক্যালকুলাসের জন্য যথেষ্ট অবদান রেখেছেন। অনেক রুমার তোমরা শুনবে, হয়তো কেউ কেউ লিবনিজের পক্ষে কথা বলে, কেউ কেউ নিউটনের পক্ষে কথা বলে। আমি সেই বিতর্কে যাব না। এনারা দুইজনেই আলটিমেটলি আমাদের ক্যালকুলাসে অনেক বেশি অবদান রেখেছেন। এবং শুধুমাত্র তারা না, আমাদের ক্যালকুলাসটা কিন্তু অনেক তাদের সময় থেকেই যে আলটিমেটলি ডেভেলপমেন্ট হওয়া শুরু হয় তা না, ক্যালকুলাসটা অনেক আগে থেকেই কিন্তু ডেভেলপ হওয়া শুরু হয়। যদিও ক্যালকুলাস শব্দটা ক্যালকুলাস নামে বা ইন্টিগ্রেশন কিংবা ডিফারেন্সিয়েশন এগুলোর নামে হয়তো বা তাদের পর থেকে আমরা জানতে পারি আলটিমেটলি লিবনিজ থিওরাম, আমরা হচ্ছে ক্যালকুলাসের লিবনিজ থিওরাম সম্পর্কে আমরা দেখি। তারপরে সিমসন্স 1/3 2/3 এরকম রুলস আমরা দেখি, যেগুলো হচ্ছে নিউটনের মাধ্যমে আমরা জানতে পারি। কিন্তু তারও আগের থেকে আমরা আরেকজন ম্যাথমেটিশিয়ানের নাম জানবো। এনাকে তোমরা অনেকে হয়তো চিনে থাকবা। ইনি হচ্ছে 11th সেঞ্চুরি আরব ম্যাথমেটিশিয়ান। তার নাম হচ্ছে ইবনে আল হাইথাম, এবং তিনি আল হাজের নামে পরিচিত। তো তার সাথে ক্যালকুলাসের রিলেশনটা কোথায়? তার সাথে ক্যালকুলাসের রিলেশনটা হচ্ছে এই জায়গায়, তিনি একটা সূত্র বা ফর্মুলা ডেভেলপ করে, সেটা হচ্ছে দ্য সাম অফ ফোর্থ পাওয়ার্স। অর্থাৎ আমরা যে একটা বীজগাণিতিক রাশি দেখি, সেই রাশির মানে ফোর্থ পাওয়ারের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা তিনি আবিষ্কার করেন। আমাদের
আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে আমরা কিন্তু এই ফোর্থ পাওয়ার কিংবা এই জটিল বা আমি একটু আগে বললাম লিবনিজ থিওরাম কিংবা সিমসন্স রুলগুলো মানে এগুলো আমরা কোনোভাবেই হচ্ছে পড়বো না। এগুলো হচ্ছে আমাদের হায়ার এডুকেশনে লাগবে। আমাদের বেসিক ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের মধ্যেই আমাদের যে আলোচনার বিষয় সেগুলো আমরা সীমাবদ্ধ রাখবো। তো তার যে অবদানটা এই ফোর্থ পাওয়ারকে ব্যবহার করে তিনি কি আবিষ্কার করেন? তিনি আবিষ্কার করেন যে প্যারাবোলয়েড। আমরা এটা দেখেছি, আমরা অলরেডি প্যারাবোলা বা পরাবৃত্ত দেখেছি। পরাবৃত্ত ছিল দ্বিমাত্রিক এবং সেই পরাবৃত্তকে যদি তুমি ত্রিমাত্রিক কল্পনা করো তাহলে সেক্ষেত্রে যে বস্তুটা তুমি পাবা সেটা হচ্ছে প্যারাবোলয়েড। তো এই প্যারাবোলয়েডের আয়তন আমরা তিনি নির্ণয় করেছিলেন। তো প্যারাবোলয়েডের আয়তন নির্ণয় করার মাধ্যমে তিনি হচ্ছে এভাবে অবদান রাখলেন। কিন্তু এই যে প্যারাবোলয়েডের আয়তনটা নির্ণয় করলেন v = পাই ইন্টু d²/4h, তাহলে এখানে আসলে ক্যালকুলাসটা কোথায় বা এখানে আসলে আমাদের যে ক্যালকুলাসের জনক হিসেবে তিনি পরিচিত বা ক্যালকুলাসে অবদান রেখেছেন, তাহলে আমরা কেন তাকে বলবো? কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা আয়তন নিয়ে কাজ করছি। আমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবো এরিয়া, ভলিউম এগুলো নিয়ে হচ্ছে ইন্টিগ্রেশনের আলোচনার বিষয়। অর্থাৎ ইন্টিগ্রেশনের বেসিক জিনিসটা এটা যে আমরা কোনো কিছুর আয়তন বা আমরা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করব। তো তিনি হচ্ছে ফোর্থ পাওয়ার্স ফর্মুলা ব্যবহার করে তিনি প্যারাবোলয়েডের আয়তন নির্ণয় করেন। তো আমরা আমাদের ক্যালকুলাসের জনকদেরকে জানলাম। প্রথমে আমরা জানলাম দুজন খুব বেশি অবদান রেখেছেন, তারা একজন হচ্ছেন নিউটন, একজন হচ্ছেন লিবনিজ এবং একজন হচ্ছেন আলহাজেন। তো চলো এবার আমাদের যে প্রধান আলোচনার বিষয় অর্থাৎ ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস সম্পর্কে আমরা আলোচনা শুরু করি। প্রথমে আমরা ডেফিনেশন দিয়ে শুরু করব। ডেফিনেশনটা হচ্ছে অনেকগুলো ছোট জিনিসকে একসাথে একটি নির্দিষ্ট এককের সাপেক্ষে যোগ করার নামই হচ্ছে যোগজীকরণ। তাহলে এখানে যে জিনিসটা বললো আমাদেরকে যে অনেকগুলো জিনিস থাকতে হবে, অনেকগুলো জিনিসকে একসাথে আমরা একটা নির্দিষ্ট এককের সাপেক্ষে যোগ করব, এই যোগের নাম হচ্ছে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ, বাংলায় যদি আমরা বলি যোগজীকরণ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এক একটা কাঠি দেওয়া হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কাঠি দেওয়া হচ্ছে তোমাকে। তাহলে তুমি বলতে পারো যে তোমার এখানে বা এইখানে তোমার হচ্ছে 6টা কাঠি আলাদা আলাদাভাবে দেওয়া হচ্ছে। এখন তোমাকে যদি বলা হয় যে এই 6টা কাঠি মিলে একটা দ্বিমাত্রিক বস্তু গঠন করবে, লাইক আমি এখানে একটা আঁকার চেষ্টা করি। তোমাকে বলা হলো এই যে 6টা কাঠি, কালারটা হচ্ছে ব্লু নিলে মনে হয় বেটার হবে সব থেকে। ওকে, তাহলে আমরা এই কালারটা সিলেক্ট করলাম। এবার তোমাকে যদি বলা হয় এই 4টা আলাদা আলাদা জিনিস, তো এই 4টা আলাদা আলাদা জিনিসকে যদি আমরা এক করি, তাহলে 4টা আলাদা আলাদা জিনিসকে যদি আমরা এক করি তাহলে সেক্ষেত্রে এরকম একটা হচ্ছে আমরা আয়তক্ষেত্র পাবো। তো এই যে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রটাকে আমরা একভাবে বলতে পারি যেখানে একটা আয়তক্ষেত্র রয়েছে, অথবা আমি বলতে পারি এই আয়তক্ষেত্রের ভিতরেই কয়টা কাঠি রয়েছে, আয়তক্ষেত্রের ভিতরেই হচ্ছে আমরা বলতে পারি 6টা আলাদা আলাদা কাঠি রয়েছে। অর্থাৎ 6টা আলাদা আলাদা কাঠি একসাথে আমাদের এই যে নির্দিষ্ট ক্ষেত্রটা বা আয়তক্ষেত্রটা সেটা গঠন করেছে। তাই আমরা বলতে পারি যে এটা একটা, আমরা যে প্রসেসটা ফলো করলাম সেই প্রসেসটা হচ্ছে কি ইন্টিগ্রেশন প্রসেস বা আমাদের যোগজীকরণ প্রসেস। আমরা কি জেনেছি, যেহেতু আমরা জানি যে অনেকগুলো ছোট জিনিসকে একসাথে নির্দিষ্ট এককের সাপেক্ষে আমরা যোগ করেছি, তার মানে এককটা কি, এখানে এককটা হচ্ছে কাঠি, 1টা কাঠি 2টা কাঠি, এখানে এককটা হচ্ছে কাঠি। এবং এই একক কাঠি একসাথে অনেকগুলো ছোট ছোট কাঠি একত্রে যুক্ত হয়ে একটা বড় বস্তুতে পরিণত হলো, যে বড় বস্তুটার নাম দিচ্ছি আমরা আয়তক্ষেত্র। তাহলে আশা করি আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি। তো এবার আমাদের নিচে একটা কথা বলা আছে, নিচে কথাটা কি, দ্য অপারেশন অফ ফাইন্ডিং দ্য ইন্টিগ্রাল অফ এ ফাংশন অর ইকুয়েশন স্পেশালি সলভিং আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্থাৎ আমাদের যে এই ইন্টিগ্রেশনটা আমাদের কোথায় লাগবে, ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল ক্যালকুলাসটা আমাদের সে সকল জায়গাতেই লাগবে যে সকল জায়গাতে আমাদের কোনো একটা ফাংশন কিংবা ইকুয়েশনের ইন্টিগ্রাল বের করতে হয়, এবং আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেগুলো রয়েছে সেগুলোকে সলভ করার জন্য আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করি। তোমরা যখন হায়ার স্টাডিজে পড়বে তখন সেক্ষেত্রে তোমাদেরকে প্রথমত ক্যালকুলাসে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পড়ানো হবে এবং পরবর্তীতে ইন্টিগ্রাল ক্যালকুলাস পড়ানো হবে, এবং যখন তোমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস এবং ডিফারেন্সিয়াল ক্যালকুলাস শেষ হয়ে যাবে তারপরে তোমাদের শুরু করা হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভিং প্রক্রিয়া। ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভিং প্রক্রিয়া শেষ হওয়ার পর যখন করবা তখনই আলটিমেটলি হচ্ছে তোমরা বিভিন্ন ধরনের অনেক ডিপের যে ফর্মুলাগুলো রয়েছে, যেগুলো আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে লিবনিজ থিওরাম অবশ্য তোমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পড়ার সময় পাবে, বা সিমসন্স যে ফর্মুলাগুলো আমি বললাম যেগুলো স্কিপ করে গিয়েছি, যেগুলো তোমাদের হায়ার স্টাডিজে লাগবে সেগুলো তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনেই জানতে পারবে। তো সেগুলো আমাদের আলোচনার বিষয় না, আমাদের আলোচনার বিষয় মূলত ইন্টিগ্রাল অফ এ ফাংশন আর ইকুয়েশন, এই জিনিসটা আমাদেরকে ফাইন্ড আউট করা। তো চলো আমরা আরেকটু সামনের দিকে আগাই। তাহলে আমাদের যে ইন্টিগ্রাল জিনিসটার সাথে আমরা একদম খুবই অপরিচিত, তো আমরা ইন্টিগ্রাল জিনিসটা জানার চেষ্টা করি। এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে, অ্যান ইন্টিগ্রাল অ্যাসাইন্স নাম্বারস টু ফাংশনস ইন এ ওয়ে দ্যাট ক্যান ডেসক্রাইব ডিসপ্লেসমেন্ট, এরিয়া, ভলিউম অ্যান্ড আদার কনসেপ্টস দ্যাট অ্যারাইজ বাই কম্বাইনিং এ ডাটা। আমি আবারও বলছি, অ্যান ইন্টিগ্রাল অ্যাসাইন্স নাম্বারস
টু ফাংশনস, অর্থাৎ সে নাম্বার অ্যাসাইন করে কোথায়? ফাংশনে, ইন এ ওয়ে দ্যাট ক্যান ডিসক্রাইব ডিসপ্লেসমেন্ট, এরিয়া, ভলিউম অ্যান্ড আদার কনসেপ্টস দ্যাট অ্যারাইজ বাই কম্বাইনিং ডাটা। তার মানে এই কম্বাইনিং ডাটা বা আলটিমেটলি ইন্টিগ্রেশন মানে হচ্ছে গ্যাদার করা, অর্থাৎ একসাথে যোগ করা। সো এর মাধ্যমে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল। তো এবার এই যে কম্বাইনিং প্রসেস, এই কম্বাইনিং প্রসেসটাকেই বলা হয় হচ্ছে ইন্টিগ্রেশন। তার মানে আমরা ইন্টিগ্রাল পাবো কীভাবে? ইন্টিগ্রাল পাবো হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমে। ধরলাম তোমার কাছে এরকম একটা আয়তক্ষেত্র রয়েছে, তো এবার তোমাকে যদি বলা হয় যে ফাইন্ড আউট দ্য এরিয়া অফ দিস রেক্ট্যাঙ্গেল, এখন তোমাকে যদি ফাইন্ড আউট দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ যদি এই রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রফল যদি বের করতে বলে, তাহলে তোমার কী কী লাগবে? তাহলে তোমার এই যে আয়তক্ষেত্রটা রয়েছে বা রেক্ট্যাঙ্গেলটা রয়েছে, এই রেক্ট্যাঙ্গেলটার দুইটা মাত্রা, একটা তোমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য বা লেন্থ, আর একটা হচ্ছে তোমার বেস বা প্রস্থ। তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই দৈর্ঘ্যের মান এবং প্রস্থের মান জানা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল বের করতে পারবে না। তাহলে আমাকে যদি বলা হয় যে আমার এই যে রেক্ট্যাঙ্গেলটা দেওয়া আছে, এই রেক্ট্যাঙ্গেলটার দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার এবং আমাদের প্রস্থ দেওয়া আছে হচ্ছে 4 মিটার। তাহলে চলো আমরা একদম ছোটোবেলায় ফিরে যাই। আমরা যখন গুণ শিখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 10 × 4 = 40 মিটার স্কোয়ার। তাহলে এই জিনিসটাই তো আমরা অনেক আগে থেকেই জানি এবং আমরা হচ্ছে এটার সাথে অনেক বেশি ফ্যামিলিয়ার, কিন্তু আমরা আজকে আমাদের কাজ এই আয়তক্ষেত্রটাকে আমরা যে প্রচলিত সূত্রে আমরা দেখেছিলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, সেভাবে না করে আমরা অন্য একটা ওয়েতে আমরা আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করার চেষ্টা করব। তো চলো সেভাবে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করার চেষ্টা করি। আমরা এখানে আমরা সেম ক্ষেত্রটাই নিলাম। তো এবার আমরা কি করব? এই সেম ক্ষেত্রটাকে আমরা অনেকগুলো ছোট 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 ভাগে বিভক্ত করলাম। এখানে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4 এভাবে করে 10টা ভাগে ভাগ করলাম আমরা এই বড় ক্ষেত্রফলটাকে। এখন আমরা চাইলে এই বড় ক্ষেত্রফলগুলোকে আলাদা আলাদা, বড় ক্ষেত্রফল থেকে যেহেতু আমরা একটা ছোট ক্ষেত্র করে বের করলাম, এভাবে 1টা 2টা এভাবে 10টা যেহেতু বের করলাম, 10টাকে আলাদা আলাদাভাবে আমরা লিখতে পারি। তাহলে মনে করলাম এই প্রত্যেকটা একসাথে মিলিত হয়ে আমাদের বড় ক্ষেত্রটা তৈরি করেছে এবং আমরা যে ভাগ করেছি প্রত্যেকটা ভাগই হচ্ছে দৈর্ঘ্যে এবং প্রস্থে ইকুয়াল, এবং সেটা হচ্ছে কি দৈর্ঘ্য এবং প্রস্থে যদি ইকুয়াল হয় তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এক একটা দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 4 মিটার, কারণ তুমি দেখতে পাচ্ছ এইটুক লেন্থ হচ্ছে 4 মিটার, এইটুক লেন্থ হচ্ছে তোমার 4 মিটার। সো আলটিমেটলি আমরা বলতে পারি প্রত্যেকটা দৈর্ঘ্যই কিন্তু হচ্ছে 4 মিটার। তাহলে এই যে 4 মিটার 4 মিটার 4 মিটার এভাবে করে আমরা 10 বার 4 মিটারকে যোগ করব। তাহলে আমরা যদি 10 বার 4 মিটারকে যোগ করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের 4 মিটারকে আমরা এই সাইনটার সাথে ইতিমধ্যেই হয়তো পরিসংখ্যানের ম্যাথ করতে গিয়ে অনেকটাই ফ্যামিলিয়ার রয়েছি। এটাকে বলা হচ্ছে কি সামেশন। তো সামেশনটা ডেফিনিটও হতে পারে, ইনডিফিনিটও হতে পারে। তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে একটা ডেফিনিট সামেশন, অর্থাৎ তোমাকে 0 থেকে 10 বার যোগ করতে হবে। এখানে এই উপরের যে একটা অংশ এবং নিচে যে অংশটা রয়েছে এটা মিন করে আমরা 0 থেকে শুরু করে 10 বার 4কে যোগ করব। তাহলে সেক্ষেত্রে যদি আমরা 0 থেকে শুরু করে 10 বার 4কে যোগ করি তাহলে কিন্তু আমরা 40 মিটার স্কোয়ার পাচ্ছি, বা আলটিমেটলি আমরা এখানে একটা জিনিস ভুল, এখানে হচ্ছে স্কোয়ার হবে, তো এখানে হচ্ছে প্রিন্টিং মিস্টেকের কারণে, টাইপিং মিস্টেকের কারণে এখানে আসেনি। তো এখানে 40 মিটার স্কোয়ার হচ্ছে কিভাবে করে আমরা এই 4 মিটারকে 10 বার যোগ করেছি। তাহলে অনেকে বলতে পারো যে এটা তো অনেক সহজ একটা ফর্মুলার মাধ্যমে আমরা বের করতে পারি, তাহলে এই প্রসিডিউরে ভাঙা কেন? এই প্রসিডিউরে ভাঙা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনটা এমনই একটা প্রসেস যেখানে আমরা একটা বড় এরিয়া নির্ণয় করি অনেক ছোট 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 ভাগের সাপেক্ষে। এখন আমাদের এই জিনিসটা অনেক সিম্পলভাবে আমরা কিন্তু করে ফেলতে পারতাম, 10 × 40 গুণ করলেই হয়ে যেত, কিন্তু অনেক বড় বড় ম্যাথ যেগুলো আমরা পরবর্তীতে দেখব, যেগুলো হচ্ছে এত সহজে আলটিমেটলি দৈর্ঘ্য বা প্রস্থ গুণ করার মাধ্যমে আমরা কিন্তু কোনোভাবে ক্ষেত্রফল বের করতে পারি না। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে বলো তো যে আলটিমেটলি এই ক্ষেত্রফল বলতে তুমি চট করে বলতে পারো যে 10 × 4 ভাইয়া, কিন্তু যদি বলা হতো এখানে একটা কার্ভ থাকতো, সেটা যদি কার্ভ থাকতো তাহলে সেক্ষেত্রে তোমাকে বলতে হতো যে কার্ভটা কি সার্কুলার নাকি প্যারাবোলা আকৃতির নাকি ইলিপস আকৃতির অথবা নাকি হচ্ছে নর্মাল যে কোনো কার্ভ। সো তখন কিন্তু তোমাকে হচ্ছে একটা ইকুয়েশন রাইজ হইতো, তখন আমরা কিভাবে সলভ করব, বা তখন আমরা হচ্ছে আমাদের প্রচলিত নিয়মের বাইরে গিয়ে আমরা এই বিভক্তিকরণের মাধ্যমে আমরা কিভাবে বের করতে পারি এ সকল বিষয় আমরা পরবর্তী লেকচারে আয়তন করব। তো এটাই ছিল আমাদের মজায় মজায় ক্যালকুলাস পার্ট 1। আমরা পরবর্তীতে পার্ট 2তে তোমাদের সাথে দেখা করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।